আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার্স, কেমন আছেন সকলেই? আশা করি এই সকালে। সো দীর্ঘদিন পরে আরও একটি ক্লাস নিয়ে এসেছি আমরা। আর আজকের ক্লাসটিতে আমরা এমন একটি আর্টিকেল অনুবাদ করব যে আর্টিকেলটি লেখা হয়েছে C2 লেভেল প্রফিসিয়েন্সির উপর ভিত্তি করে। সো আমি মনে করি যে C2 লেভেল মানে ইংরেজির যে কয়েকটি ধাপ রয়েছে A1, A2, B1, B2, C1, C2, এর মধ্যে C2 হচ্ছে সর্বোচ্চ। আপনারা হয়তো অনেকেই জানেন। সো আমরা যদি C2 লেভেলের টেক্সটগুলো অনুবাদ করতে পারি তাহলে বাকি যে লেভেলের অনুবাদগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজ হয়ে যাবে। সেগুলো অনুবাদ করতে আর কোনো কষ্ট করতেই হবে না। এই কারণে আমার একটু চেষ্টা যে দেখেন আপনারা বুঝেন কিনা, কতটুকু বুঝেন, কেমন লাগে কমেন্টে একটু জানাবেন। সো দেখুন আমাদের এই টেক্সটটা যেটা C2 লেভেলের উপর ভিত্তি করে লেখা হয়েছে, দ্য ইন্ট্রিকেসি অফ পার্সোনাল রেজিলিয়েন্স। প্রথমেই যে শব্দটি আমাদের এখানে রয়েছে সেটা হচ্ছে ইন্ট্রিকেসি। ইন্ট্রিকেসি মানে হচ্ছে যে জটিলতা বা নিগূঢ়তা, মানে এমন বিষয়, ধরুন কোনো একটা বিষয় যেটার গভীর আলোচনা রয়েছে, ঠিক আছে, গভীর বিস্তারিত বিষয় রয়েছে, এমন বিষয়কে বলা হয় যে নিগূঢ়তা বা জটিলতা। বা ইন্ট্রিকেট শব্দ থেকে আসতে, যেটা নিগূঢ়, অনেক রহস্য থাকে। ইন্ট্রিকেট নিগূঢ় বা জটিল, আর ইন্ট্রিকেসি নিগূঢ়তা বা জটিল, নাউন ফর্মটা। দ্য ইন্ট্রিকেসি শব্দটি গেল আমাদের নিগূঢ়তা। এখন কিসের নিগূঢ়তা সেটা পরে বলা হচ্ছে যে অফ পার্সোনাল রেজিলিয়েন্স। পার্সোনাল মানে হচ্ছে যে ব্যক্তিগত বা ব্যক্তি, আর রেজিলিয়েন্স মানে হচ্ছে সহনশীলতা বা ধৈর্য বা টিকে থাকার যে ক্ষমতা, সেটাকে বলা হয় রেজিলিয়েন্স। আর রেজিলিয়েন্স শব্দটি আসে, তাহলে কি হলো? পার্সোনাল রেজিলিয়েন্স, ব্যক্তি সহনশীলতা, ধৈর্য বা ব্যক্তির টিকে থাকার ক্ষমতা। তাহলে একত্রে যদি বলি আমরা যে ব্যক্তি সহনশীলতার নিগূঢ় রহস্য বা নিগূঢ়তা, একত্রে বললে নিগূঢ়তা। কিসের নিগূঢ়তা? রেজিলিয়েন্স, ব্যক্তি সহনশীলতা। তাহলে কি হবে? ব্যক্তি সহনশীলতার নিগূঢ় রহস্য বা নিগূঢ়তা। আমাদের পরবর্তী অংশটুকু হচ্ছে যে আনরেভেলিং দ্য হিউম্যান স্পিরিট। আনরেভেল মানে হচ্ছে যে কোনো কিছুকে উন্মোচন করা, কোনো কিছুকে সহজ করা, সমাধান করা, বিস্তারিত বের করা, বিস্তারিত জানা, ঠিক আছে, এরকম বিষয়কে বলে আনরেভেল। আনরেভেলিং উন্মোচন করা। উন্মোচন কি? উন্মোচন দ্য হিউম্যান স্পিরিট। হিউম্যান হচ্ছে মানব, মানুষ সম্পর্কিত। আর স্পিরিটের অর্থ অনেক থাকে। আত্মা প্রথমত অর্থ হচ্ছে আত্মা, আর স্পিরিট দিয়ে বোঝায় সাহস বা মানুষের যে স্বভাব, সাধারণ স্বভাব, প্রকৃতি, ঠিক আছে, এরকম অর্থে স্পিরিট শব্দটি ব্যবহৃত হয়। তাহলে আনরেভেলিং উন্মোচন কি? উন্মোচন দ্য হিউম্যান স্পিরিট, মানব স্বভাব বা মানব প্রকৃতির উন্মোচন, মানব প্রকৃতির উন্মোচন। আমাদের প্রথম বাক্যটি শুরু হচ্ছে পরে, এই লাইনের পরে, In the labyrinth of human existence, resilience stands as an indomitable force, silently weaving its way through the fabric of adversity. So খেয়াল করুন এখানে in the labyrinth, এই labyrinth শব্দটি হচ্ছে, শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে গোলক ধাঁধা। আক্ষরিক অর্থ গোলক ধাঁধা, আর এটা মূলত ফিগারেটিভলি ব্যবহার করা হয়েছে। গোলক ধাঁধা হচ্ছে, আপনারা হয়তো দেখেছেন যে ছোট বাচ্চাদের এক প্রকারের খেলনা পাওয়া যায়, যেটা গোল গোল হয় বা বিভিন্ন শেপের হয়, মাঝখানে ছোট্ট একটা বল থাকে। ওই বলটা বিভিন্ন জায়গায় মাঝখান দিয়ে ঘোরাতে হয়। মানে এমন একটা জিনিস যেটা মানে পথ হারিয়ে যাওয়া সহজ হয়, এমন বিষয়কে বলা হয় ল্যাবিরিন্থ। ওই জিনিসটাকে ল্যাবিরিন্থ বলে। আর ফিগারেটিভলি এখানে বলা হচ্ছে যে জিনিসটাতে যেহেতু পথ হারিয়ে যায় সহজেই, ওই একটা অর্থ এখানে বহন করা হচ্ছে যে ইন দ্য ল্যাবিরিন্থ অফ হিউম্যান এক্সিস্টেন্স, মানে হচ্ছে মানব অস্তিত্ব। হিউম্যান এক্সিস্টেন্স মানে মানব অস্তিত্ব। তার শুরুতে হচ্ছে ইন দ্য লেবিরিন্থ, গোলক ধাঁধায়। কিসের গোলক ধাঁধা? অফ হিউম্যান এক্সিস্টেন্স, মানব অস্তিত্বের গোলক ধাঁধায়। ইন দ্য লেবিরিন্থ অফ হিউম্যান এক্সিস্টেন্স, মানব অস্তিত্বের গোলক ধাঁধায়। ইন দ্য লেবিরিন্থ, ধাঁধায়, ঠিক আছে, মানব অস্তিত্বের গোলক ধাঁধায় কি? পরে বলা হচ্ছে যে রেজিলিয়েন্স স্ট্যান্ডস অ্যাজ অ্যান ইনডোমিটেবল ফোর্স। খেয়াল করুন, রেজিলিয়েন্স, এই সহনশীলতা, সেটা কি হয়? স্ট্যান্ডস। এই স্ট্যান্ড শব্দটির অর্থ এখানে হচ্ছে যে যেটাকে রিপ্রেজেন্ট অর্থে ব্যবহৃত হতে পারে, বা সার্ভ। মানে রেজিলিয়েন্স স্ট্যান্ডস মানে সহনশীলতা স্ট্যান্ড করে বা কাজ করে বা রিপ্রেজেন্ট করে বা বোঝায়, এরকম অর্থে। কি হিসেবে সার্ভ করে? পরে বলা হচ্ছে অ্যাজ অ্যান ইনডোমিটেবল ফোর্স। ইনডোমিটেবল মানে হচ্ছে যে দুর্বোধ্য, দুর্গম, তারপরে যেটা সহজে অর্জন করা যায় না, ঠিক আছে, অদম্য, অপরাজয়ী, যেমন এখানে লিখেছি আমি, ঠিক আছে, অদম্য, অপরাজয়ী, যেটাকে জয় করা যায় না, এরকম ইনডোমিটেবল ফোর্স। আর ফোর্স মানে হচ্ছে শক্তি। তাহলে কি হলো? যে রেজিলিয়েন্স স্ট্যান্ডস, রেজিলিয়েন্স সহনশীলতাটা কাজ করে কি হিসেবে কাজ করে? অ্যাজ অ্যান ইনডোমিটেবল ফোর্স,
অদম্য বা অজেয় শক্তি হিসেবে কাজ করে। তাহলে কি হলো, দেখুন সুন্দর অনুবাদটা হচ্ছে সহনশীলতা ও ধৈর্য এক অদম্য অপরাজেয় শক্তি হিসেবে অভিহিত করা হয়। মানে এই যে সহনশীলতা, যেটা আসলে কি, সহনশীলতা ও ধৈর্য এক অদম্য অপরাজেয় শক্তি হিসেবে অভিহিত করা হয়। তারপর বলা হচ্ছে যে সাইলেন্টলি উইভিং, সাইলেন্টলি নীরবে উইভিং। দেখুন এখানে এই উইভিং শব্দটি আক্ষরিক অর্থ হচ্ছে যে কোনো কিছু বুনন করা। আরো আপনি ক্যামব্রিজ ডিকশনারিতে সার্চ করলে দেখবেন সেখানে উইভের আরো অর্থ হচ্ছে যে কোনো জায়গায় চলার সময় কি করা, বিভিন্ন সামনে যা কিছু থাকে সেগুলো সরিয়ে রাস্তা বের করে সামনে এগিয়ে যাওয়াকে বলা হয় উইভিং, উইভ। ঠিক আছে, মানে নিজের রাস্তা নিজে খুঁজে সামনে এগিয়ে যাওয়া, এটাকে বলা হয় উইভ। আর এখানে সাইলেন্টলি উইভ কি, নীরবে পথ খুঁজে নেয় বা পথ বের করে নেয়। আর এটা মূলত এরকম ছিল যে হুইচ সাইলেন্টলি উইভস, এখানে হুইচ ধরুন কি ধরতো, এই রেজিলিয়েন্সকে ধরতো, মানে অ্যান্টিসিডেন্ট হিসেবে। আর উইচটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু তারা এই উইচ দিলে এটা আরেকটা ক্লজ হয়ে যেত, কিন্তু তারা ক্লজ না করে সেই ক্লজটাকে রিডিউস করে নিয়ে এসেছে। উইচ বাদ দিয়ে তারা শুধু ভার্বের শেষে আইএনজি যুক্ত করে দিয়েছে, যে সাইলেন্টলি উইভিং, যেটা পথ খুঁজে নেয়, এই রেজিলিয়েন্সটা, সহনশীলতা পথ খুঁজে নেয় কিসের পথ, ইটস ওয়ে, এর নিজের পথ খুঁজে নেয় কিসের মধ্য দিয়ে, থ্রু দ্য ফেব্রিক অফ অ্যাডভার্সিটি। থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে, কিসের মধ্য দিয়ে, দ্য ফেব্রিক অফ অ্যাডভার্সিটি। এখন ফেব্রিক শব্দটির আক্ষরিক অর্থ আমরা জানি কাপড়, কিন্তু এখানে এটা মানে একটা ফিগারেটিভ অর্থ, মানে আমাদের জীবনে যে প্রচুর পরিমাণে সমস্যা থাকে, যেমন অ্যাডভার্সিটি মানে হচ্ছে এখানে প্রতিকূলতা, মানে ব্যাপক পরিমাণে যে আমাদের জীবনের সমস্যা থাকে, এই বিষয়গুলোকে বলা হচ্ছে অ্যাডভার্সিটি। এখন যেহেতু সমস্যাগুলো অনেক, একের পর একটা সমস্যা আসতেই থাকে, এটা কেমন যেন কাপড় বোনার মতো। কাপড় বোনার ক্ষেত্রে সুতা একটার পর একটা যেমন বুনন করা হয়, চলতেই থাকে। আমাদের সমস্যা, জীবনের প্রতিকূলতাও যেমন চলতেই থাকে, এরকম ভাবে সুন্দর করে বলা হচ্ছে যে সহনশীলতার মানে প্রচুর সহনশীলতা বা ধারাবাহিক প্রতিকূলতা। এক্ষেত্রে থ্রু দ্য ফেব্রিক অফ অ্যাডভার্সিটি, ধারাবাহিক প্রতিকূলতার মধ্য দিয়ে। আবার যদি সুন্দরভাবে ওই বাংলাটাও ফিগারেটিভলি বলতে চান, তাহলে এইভাবে বলা যায় যে প্রতিকূলতার জালের মধ্য দিয়েও, থ্রু দ্য ফেব্রিক অফ অ্যাডভার্সিটি, প্রতিকূলতার জালের মধ্য দিয়েও কি করে, যেটা তার পথ খুঁজে নেয়। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে মানব অস্তিত্বের গোলক ধাঁধায় সহনশীলতা ও ধৈর্য এক অদম্য অপরাজেয় শক্তি হিসেবে অভিহিত করা হয়, যা নীরবে বিভিন্ন প্রতিকূলতার জালের মধ্য দিয়েও তার পথ খুঁজে নেয়। পরের বাক্যটি হচ্ছে defined as the capacity to adapt, persevere and thrive despite life's vicissitudes. Resilience is not merely an inherent trait but a multifaceted construct that encompasses emotional, cognitive and behavioral dimensions. খেয়াল করুন, ডিফাইন শব্দটি এসেছে ডিফাইন থেকে। ডিফাইনের অর্থ হচ্ছে যে নিরূপণ করা, নির্ধারণ করা, এরকম অর্থে। ঠিক আছে, সো ডিফাইন্ড মানে নিরূপিত বা নির্ধারিত। এখন এই ডিফাইন শব্দটি দেখুন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। আমরা জানি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম কি হতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। এখানেও সেটা এই কাজটি করছে। ডিফাইন শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে কার, ঠিক এই যে এখানে রেজিলিয়েন্স, মানে ডিফাইন্ড রেজিলিয়েন্স মানে নিরূপিত সহনশীলতা। এখন নিরূপিত বা নির্ধারিত কি হিসেবে নিরূপিত সহনশীলতা, সেটাকে পরে মাঝখানে যুক্ত করে দেওয়া হয়েছে। এটাকে বলা হয় যে পাস্ট পার্টিসিপাল ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ, মানে হয়েছে মূলত পাস্ট পার্টিসিপাল ফ্রেজ, যেটা কাজ করছে অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে। তাহলে কি হলো, ডিফাইন্ড সহনশীলতা কি হিসেবে ডিফাইন্ড, অ্যাজ দ্য ক্যাপাসিটি টু অ্যাডাপ্ট, পারসিভিয়ার অ্যান্ড থ্রাইভ। দেখুন ক্যাপাসিটি মানে শক্তি, কিসের শক্তি, কি করতে করার শক্তি, টু অ্যাডাপ্ট মানে মানিয়ে নেওয়া, এবং আরো কিসের, পারসিভিয়ার অধ্যবসায় করা। অধ্যবসায় মানে সারা জীবন কোনো কিছু নিয়ে চেষ্টা করে যা, চেষ্টা বন্ধ না করা, এরকম বিষয়কে বলা হয় অধ্যবসায়। অ্যান্ড থ্রাইভ মানে হচ্ছে সাফল্য অর্জন করা, সফল হওয়া কোনো কিছুতে। তাহলে কি হলো, যে ক্যাপাসিটি টু অ্যাডাপ্ট মানিয়ে নেওয়ার শক্তি, ক্যাপাসিটি টু পারসিভিয়ার অধ্যবসায়ের শক্তি, অ্যান্ড ক্যাপাসিটি টু থ্রাইভ মানে সাফল্য অর্জনের শক্তি হিসেবে নিরূপিত বা বিবেচিত, নির্ধারিতটা কি, সেটাকে যে দেখুন নাউনটা এখানে এসেছে রেজিলিয়েন্স, সহনশীলতা। তারপর বলা হচ্ছে যে রেজিলিয়েন্স, সেই রেজিলিয়েন্সটা কি,
ইজ নট মিয়ারলি অ্যান ইনহারেন্ট, ইজ নট মিয়ারলি, মিয়ারলির অর্থটি মূলত ওই যে অনলি বা সোললি এরকম অর্থে, যে রেজিলিয়েন্স ইজ নট মিয়ারলি অ্যান ইনহারেন্ট, সহনশীলতা শুধুমাত্র কি নয়, ইনহারেন্ট মানে হচ্ছে সহজাত বা বংশগত বা জাতিগত এরকম, ইনহারেন্ট ট্রেট, ট্রেট মানে বৈশিষ্ট্য। তাহলে কি হলো, রেজিলিয়েন্স ইজ নট মিয়ারলি অ্যান ইনহারেন্ট ট্রেট, সহনশীলতা কেবল মানে সহজাত কোনো বৈশিষ্ট্য নয়, শুধুমাত্র কোনো সহনশীলতা সহজাত বৈশিষ্ট্য নেই। দেখুন, রেজিলিয়েন্স নয় মিয়ারলি শুধুমাত্র অ্যান ইনহারেন্ট ট্রেট, সহজাত কোনো বৈশিষ্ট্য নয়, বাট তাহলে কি এটা, সেটা বাদ দিয়ে বলা হচ্ছে যে মাল্টিফাসেটেড কনস্ট্রাক্ট, মাল্টিফাসেটেড মানে হচ্ছে বহুমুখী, আর কনস্ট্রাক্ট শব্দটির অর্থ, আক্ষরিক অর্থ আমরা জানি যে এটার অর্থ হচ্ছে যে কোনো কিছু নির্মাণ করা, ঠিক আছে, কিন্তু এখানে দেখুন একটা গভীর অর্থ নেওয়া হয়েছে। কোনো কিছু যখন আমরা নির্মাণ করি, কোনো কিছু তৈরি করি, গঠন করি, তখন কিন্তু গঠন করার আগে সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হয়, সেটার গঠন করার আগে আমাদের একটি ধারণা তৈরি করতে হয়, একটা কল্পনা তৈরি করতে হয়, কল্পনা তৈরি করার পরে সেটাকে আমরা কি করতে গঠন করতে পারি, সেই কল্পনা অর্থে এখানে কনস্ট্রাক্ট শব্দটি ব্যবহৃত হচ্ছে, যে কল্পনা বা ধারণা, বা হচ্ছে মাল্টিফাসেটেড কনস্ট্রাক্ট, যেটা হচ্ছে বহুমুখী ধারণা, বহুমুখী চিন্তা বা কল্পনা। তাহলে কি হলো, যে রেজিলিয়েন্স ইজ নট মিয়ারলি অ্যান ইনহারেন্ট ট্রেট, সহনশীলতা এটা শুধুমাত্র কোনো সহজাত কোনো বৈশিষ্ট্য নয়, বরং বাট আ মাল্টিফাসেটেড কনস্ট্রাক্ট, বরং বহুমুখী এক ধারণা। তারপর এই কনস্ট্রাক্ট, মাল্টিফাসেটেড কনস্ট্রাক্টে আবার মডিফাই করছে একটা দ্যাট রিলেটিভ প্রোনাউন দিয়ে, দেখুন দ্যাট এনকম্পাসেস, কি করে এই কনস্ট্রাক্ট ধারণা, সেই ধারণাটা কি করে, দ্যাট এনকম্পাস মানে হচ্ছে যে কোনো কিছু বেষ্টন করা, আবৃত্ত করে নেওয়া, এখানে বেষ্টন করা অর্থে, দ্যাট এনকম্পাসেস যেটা বেষ্টন করে নেয়, কি বেষ্টন করে নেয়, ইমোশনাল, কগনিটিভ অ্যান্ড বিহেভিয়ারাল ডিমেনশনস। ইমোশনাল মানে হচ্ছে আবেগগত, কগনিটিভ চেতনাগত, অ্যান্ড বিহেভিয়ারাল আচরণগত, ডিমেনশনস মানে হচ্ছে, ডিমেনশনের আক্ষরিক অর্থ হচ্ছে যে মাত্রা বা বিস্তার। দেখুন, যখন কোনো কিছুর একটা মাত্রা নির্ধারণ করা হয়, একটা বিস্তার নির্ধারণ করা হয়, দেখুন এই বিস্তারের মধ্যে, এই মাত্রার মধ্যে কিন্তু বহু দিক থাকে। দেখুন একটা মাত্রা, দেখুন এই রুমের যদি বলি যে দ্য ডিমেনশন অফ দ্য রুম, তাহলে এই রুমের কি থাকবে, লেফট সাইড, রাইট সাইড, আপ সাইড, ডাউন সাইড, তারপরে কর্নার্স গুলো থাকবে। তাহলে একটা ডিমেনশনের মধ্যে বহু দিক থাকে, সেই যে দিকগুলো, ঠিক আছে, এই অর্থে এখানে নেওয়া হচ্ছে যে বিহেভিয়ারাল ডিমেনশনস, কি একত্রে ইমোশনাল, চেতনাগত, কগনিটিভ, ইমোশনাল আবেগগত, কগনিটিভ চেতনাগত এন্ড বিহেভিয়ারাল ডিমেনশনস এবং আচরণগত দিকগুলোকে অন্তর্ভুক্ত করে নেয় কি এই রেজিলিয়েন্স। রেজিলিয়েন্স শুধুমাত্র এটা সহজাত কোনো বৈশিষ্ট্য না, বরং এটা এমন একটা ধারণা, এমন একটা বিষয় যেটা আমাদের আবেগগত, চেতনাগত ও আচরণগত দিকগুলোকে অন্তর্ভুক্ত করে। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে জীবনের সকল উত্থান পতনের পরিস্থিতিতেও মানিয়ে নেওয়া, অধ্যবসায় এবং সাফল্য অর্জনের শক্তি হিসেবে নিরূপিত সহনশীলতা ও ধৈর্য শুধুমাত্র নিছক কোনো সহজাত বৈশিষ্ট্য নয়, বরং এক বহুমুখী ধারণা যা আবেগগত, চেতনা এবং আচরণগত দিকগুলির অন্তর্ভুক্ত করে। একটু মনে হয় বাদ গেছে, দেখুন ডিসপাইট, এটুকু অনুবাদ করতে ভুলে গেছি। ডিসপাইট মানে সত্ত্বেও, কি সত্ত্বেও, লাইফস ভিসিটিউডস মানে হচ্ছে জীবনের ভাগ্যের বা জীবনের বিভিন্ন অবস্থার পরিবর্তন, এটাকে সুন্দরভাবে বলা যায় উত্থান পতন। তাহলে কি ডিসপাইট লাইফস ভিসিটিউডস, জীবনের উত্থান পতন সত্ত্বেও মানিয়ে নেওয়া, অধ্যবসায় ও সাফল্য অর্জনের শক্তি হিসেবে নিরূপিত রেজিলিয়েন্স। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সর্বশেষ অনুবাদ বাক্যটি হচ্ছে যে it is the visible thread that binds triumph to tribulation, enabling individuals to transcend their circumstances and emerge fortified. দেখুন, it is a invisible thread, এই ইটের অ্যান্টিসিডেন্ট হচ্ছে ওই যে রেজিলিয়েন্সকে বলা হচ্ছে it is, রেজিলিয়েন্সটা হচ্ছে কি ইনভিজিবল থ্রেড, ইনভিজিবল মানে অদৃশ্য, থ্রেড মানে সুতো। সো এই রেজিলিয়েন্স, সহনশীলতা হচ্ছে একটা অদৃশ্য সুতো। সেটা কি করে, দ্যাট দিয়ে মডিফাই করা হচ্ছে, এই অদৃশ্য সুতোকে ইনভিজিবল থ্রেড মডিফাই করা হচ্ছে রিলেটিভ ক্লজের মাধ্যমে, যে দ্যাট বাইন্ডস যেটা বাধাই করে, সম্পর্ক সৃষ্টি করে, যুক্ত করে, কি কাকে কিসের সাথে যুক্ত করে, ট্রায়াম্ফ মানে হচ্ছে সাফল্য, জীবনের সফলতা, সাফল্যকে যুক্ত করে, সাফল্যকে বেঁধে দেয়, কিসের সাথে বেঁধে দেয়, টু ট্রিবিউলেশন মানে হচ্ছে জীবনের বিভিন্ন
দুর্ভোগ বা সংগ্রাম, ঠিক আছে, মানে আমাদের কোনো কিছু সফল অর্জনে কত বাধা বিপত্তির সম্মুখীন হই, সেগুলোকে বলা হয় যে ট্রিবিউলেশন, ট্রায়াম্ফ সাফল্য, ট্রিবিউলেশন সংগ্রাম বা বিভিন্ন ঝামেলা কষ্ট এরকম। তাহলে কি হলো যে এই রেজিলিয়েন্সটা হচ্ছে এক অদৃশ্য সুতো যেটা সাফল্যকে সংগ্রামের সাথে বেঁধে দেয়। এটা সুন্দরভাবে বোঝানো যেতে পারে। সেটা হচ্ছে যে আমরা জানি যে সাফল্য কোনোভাবেই সংগ্রাম ছাড়া আসে না, সাফল্য আসেই সংগ্রামের মাধ্যমে, অধ্যবসায়ের মাধ্যমে। এই কারণে বলা হচ্ছে যে রেজিলিয়েন্স, সহনশীলতা বা টিকে থাকার ক্ষমতা, লেগে থাকা, এই বিষয়টা হচ্ছে এমন এক অদৃশ্য সুতো যেটা কি করে এই সাফল্যকে সংগ্রামের সাথে যুক্ত করে বা সংগ্রামের সাথে সাফল্যকে যুক্ত করে দেয়। মানে সাফল্য সংগ্রাম ছাড়া আসে না, এরকম একটা অর্থ এখানে প্রকাশ করা হচ্ছে যে দ্যাট বাইন্ডস ট্রায়াম্ফ টু ট্রিবিউলেশন, যেটা সাফল্যকে সংগ্রামের সাথে বেঁধে দেয়। সুন্দরভাবে বললে দেখাম, এটি সাফল্যের সঙ্গে সংগ্রামের গভীর সম্পর্ক সৃষ্টিকারী এমন এক অদৃশ্য সুতো। ঠিক আছে, সাফল্যের সঙ্গে সংগ্রামের গভীর সম্পর্ক সৃষ্টি করে, এভাবে বলা যায়। তারপর বলা হচ্ছে যে এনেবল মানে হচ্ছে কোনো কিছুকে সক্ষম করা। এখানে মূলত ওই যে পূর্বের স্ট্রাকচার যেটা মূলত ছিল হুইচ এনেবলস, যেটা এনেবল করে, মানে এই ইনভিজিবল টাই, ঠিক আছে, ইনভিজিবল থ্রেড, এই সুতোটা বা রেজিলিয়েন্সটা কি করে, এনেবল মানুষকে সক্ষম করে, ইন্ডিভিজুয়ালস হুইচ এনেবলস, সেটাকে রিডিউস করা হয়েছে, এনেবলিং ইন্ডিভিজুয়ালস মানুষকে সক্ষম করে, কি করতে সক্ষম করে, টু ট্রান্সেন্ড দেয়ার সার্কামস্ট্যান্সেস। ট্রান্সেন্ড মানে হচ্ছে যে কোনো কিছু মোকাবেলা করা বা অতিক্রম করা। সো টু ট্রান্সেন্ড দেয়ার সার্কামস্ট্যান্সেস, তাদের কি পরিস্থিতি, জীবনের বিভিন্ন পরিস্থিতি থাকে। দেখুন, সিচুয়েশন বা কন্ডিশন এই শব্দ দুটো মানে হতে পরিস্থিতি, কিন্তু ওগুলো আসলে সাধারণত পজিটিভ ওয়েতে বা পজিটিভ কনসেপ্টে ব্যবহৃত হয়। সার্কামস্ট্যান্সটা নেগেটিভ কনসেপ্টে ব্যবহৃত হয়। তারপর এই জন্য বলা হচ্ছে দেয়ার সার্কামস্ট্যান্সেস, তাদের জীবনের বিভিন্ন খারাপ পরিস্থিতি মোকাবেলা করতে কি করে, এটা মানুষকে সক্ষম করে। অ্যান্ড ইমার্জ, আরো কি করতে সক্ষম করে, অ্যান্ড ইমার্জ ফোর্টিফাইড মানে হচ্ছে যে শক্তিশালী বা একেবারেই পিওর, ঠিক আছে, এরকম অর্থে আসলে ব্যবহৃত হয় ফোর্টিফাইড। আর এই ইমার্জ, দেখুন ইমার্জটা ভার্ব, তারপরে ফোর্টিফাইড এটা একটা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, কিন্তু এটা মূলত এই ফোর্টিফাইড শব্দটি ডিপিকটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। দুই প্রকারের অ্যাডজেক্টিভ রয়েছে, এটাকে বলা হয় রেজাল্টেটিভ অ্যাডজেক্টিভ আর একটা ডিপিকটিভ অ্যাডজেক্টিভ। মানে আমরা জানি যে সাধারণত এই অ্যাডজেক্টিভগুলো বা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বি ভার্বের পরে ব্যবহৃত হবে, বা বি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এমন কিছু ভার্ব রয়েছে, যেমন বি, বিকাম, আপিয়ার, ফল, ফিল, গেট, গো, গ্রো, কিপ, লুক, রিমেন। কিন্তু এগুলো ছাড়াও অন্য যে কোনো ভার্বের সাথেও অ্যাডজেক্টিভগুলো ব্যবহৃত হতে পারে বি ভার্বের মতো করে। যদি রেজাল্টেটিভ হয় তাহলে সেটা হবে এরকম, ধরুন যদি বলি যে I have run exhausted, যদি বলি তাহলে কি হবে যে আমি দৌড়ে কি হয়েছে, ক্লান্ত হয়ে গেছে। I have run tired, এরকম না আমি নিজেকে ক্লান্ত করেছি। মূলত বল I have run, আমি দৌড়েছি, exhausted বা tired বললে যে আমি দৌড়েছি, দৌড়ে ক্লান্ত হয়ে গেছি, অর্থটা হবে দৌড়ে ক্লান্ত হয়েছে, যেটাকে বলা হয় রেজাল্টেটিভ অ্যাডজেক্টিভ। আর এখানে দেখুন ফোর্টিফাইড হয়ে উঠবে, সরাসরি বলা হচ্ছে যে ইমার্জ ফোর্টিফাইড, ডিপিকটিভ বলা হচ্ছে ইমার্জ ফোর্টিফাইড উদ্ভূত হবে, শক্তিশালী হয়ে উদ্ভূত হবে, যেটাকে ডিপিকটিভ অ্যাডজেক্টিভ বলা হচ্ছে। তাহলে কি হলো, যে ট্রান্সেন্ড এনেবলস ইন্ডিভিজুয়ালস মানুষকে সক্ষম করে কি করতে, টু ট্রান্সেন্ড দেয়ার সার্কামস্ট্যান্সেস, তাদের অবস্থা বা জীবনের পরিস্থিতি মোকাবেলা করতে, এবং ইমার্জ ফোর্টিফাইড শক্তিশালী হয়ে উঠতে সহজ। সো এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাসটি আসলেই ভালো লেগে থাকে এবং সি2 লেভেলের আরো কি পেতে চান, টেক্সট পেতে চান বা আর্টিকেলের অনুবাদ পেতে চান, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে প্রতিদিন ইনশাআল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, ফি আমানিল্লাহ।